শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে ফ্যাসিবাদের জন্ম হয়, একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি আরও বলেন, মিয়ানমার, ভারত কিংবা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশ। বলেন, বিদেশিদের নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। রোহিঙ্গাদের জন্য মানবিক করিডর দেয়া হবে কিনা সেই সিদ্ধান্তে আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের কাছ থেকে। বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ উস্কে দেওয়ার অভিযোগ তোলেন অন্তর্বর্তী সরকারের একটি অংশের বিরুদ্ধে। দাবি জানান সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী রাজীব আহমেদ। যাব তার কাছে। রাজীব, সমাবেশ স্থলের কি অবস্থা জানতে চাই এখনকার? শাওন, কিছুক্ষণ আগে বিএনপির এই মে দিবসের যে শ্রমিক সমাবেশ, এই বিশাল শ্রমিক সমাবেশ শেষ হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি এখনও নেতাকর্মীরা সেই সমাবেশে আছেন এবং কেউ কেউ তাদের গন্তব্যে যাচ্ছেন, কিন্তু সেই নয়াপল্টনকে ঘিরে সমাবেশ শেষে এখনও নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং নেতাকর্মীরা জানাচ্ছেন যে শ্রমিক দিবসে যে প্রত্যেক যেই বিভিন্ন দাবি উত্থাপন করেছেন তারা, সেই দাবিগুলো তারা যেন সরকার মেনে নেয় এবং সেই দাবিগুলো যে পূরণ হয় সেই ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করছেন। এবং এই দাবিতে তাদের ছিল যে প্রত্যেক শ্রমিককে মিনিমাম 25,000 টাকা করে বেতন ধার্য করার যে বিষয় সহ নানা বিষয় তারা তুলে ধরেন। এবং এই সমাবেশে নেতাকর্মী, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল এবং মূল বিএনপি সহ সবাই এই শ্রমিক সমাবেশে যোগ দেন এবং তাদের কথা হচ্ছে যে শ্রমিকদের ভাগ্য উন্নয়ন করা না সম্ভব হয় তাহলে আসলে দেশের তেমন পক্ষে কোনো উন্নয়ন সম্ভব হবে না। তাই শ্রমিকের দিন মজুদ, শ্রমিকের বেতন ভাতা এবং তাদের মৌলিক চাহিদাগুলো যেন সঠিকভাবে তারা পেতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করতে হবে এবং প্রত্যেকটা দেশের রাষ্ট্রের জনগণের যে যারা দিন মজুর তাদের ভাগ্যের উন্নতি করতে পারলে একটি দেশের উন্নয়ন সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ শেষে পায়ে হেঁটে নেতাকর্মীরা তাদের গন্তব্যস্থল যাচ্ছেন এবং পার্টি অফিসের সামনে কিছু নেতাকর্মীদের এখনো ভিড় রয়েছে। রাজীব, ধন্যবাদ আপনাকে। শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের ভিত্তি করা যাবে, এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকের অবস্থা আগের মতোই থেকে গেলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে শ্রম আইন সংশোধন সহ শ্রমিকের অধিকার নিশ্চিতে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। মালিক শ্রমিক এক হয়ে স্বনির্ভর জাতি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের 5টি পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন ডক্টর ইউনূস। শ্রম বিষয়ে প্রবন্ধ ক্যাটাগরিতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। শ্রম বিষয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পান 6 জন সাংবাদিক। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে সৃষ্ট হওয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে শ্রমিক মালিকদের এক হয়ে কাজ করতে হবে। শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রম খাতে নেওয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতোই থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না
যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। আজ এটা আমাদের সবার দায়িত্ব। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। দক্ষতা অনুযায়ী তৈরি করা হচ্ছে কর্মসংস্থান অধিদপ্তর। পর্যায়ক্রমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। পরে শ্রমিকদের নিয়ে বানানো মঞ্চ নাটক উপভোগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হল র্যালি সহ নানা আয়োজন। সকালে মানিক মিয়া এভিনিউর র্যালিতে যোগ দেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে একটি বড় প্রভাব সৃষ্টি হবে। মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই পাল্টে যাবে সমাজের চিত্র। উপদেষ্টা জানান, শ্রমিকদের বেতন ভাতা সহ নিরাপত্তা ব্যবস্থা নাজুক হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর নিষেধাজ্ঞা ঝুঁকিতে ছিল দেশ। এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি সার্বিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। শ্রম খাতে শোভন কর্মপরিবেশ সৃজন। অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কর্মক্ষেত্রে কাজ করবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে মেয়েরা বেশি নিরাপদ থাকবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত, তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সাথে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমের শিকার বলেও মন্তব্য করেন তিনি। মালিক ও শ্রমিককে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন শ্রমিক নেতা ও কর্মীরা। শ্রমিকরা অভিযোগ করেন, বছরে একদিন শ্রমিকদের গল্প শোনানো হয়, বাকি দিনগুলো শ্রমিক অধিকার নিশ্চিতে কোনো কাজ করা হয় না। নতুন বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন তারা। আমাদের বাংলাদেশের যত শ্রমিক বা বিশ্বের যত শ্রমিকেরা কাজ করে ন্যায্য দাবি পায় না। শ্রমিকের যে অধিকার, সেই অধিকারটা যেন আমাদের এভাবে আবার নতুন করে ফিরিয়ে পাই। বহু শ্রমিক আছে যারা জীবনের বিনিময়ে এদেশ এবং জাতির জন্য তারা কাজ করে, কিন্তু দুঃখের বিষয়, ভাগ্যের পরিহাস যে তাদের শ্রম অধিকার তাদেরকে দেয়া হয় না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে শ্রমিকরা নানাভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। চাঁদাবাজদের জুলুম থেকেও শ্রমিকরা নিস্তার পান না বলে অভিযোগ করেন তিনি। সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়, এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। ক্ষমতায় গেলে নারীরা সম্মানের সাথে কাজ করার সুযোগ পাবে বলে জানান জামাত আমির। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন।
ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেক জায়গায় শ্রমিকদের এত কম বেতন দেয়া হয় যে তাদের অমানবিক জীবনযাপন করতে হয়। অমানবিক বেতন কাঠামোর ইতি টানতে উদ্যোগ নেয়ার কথা জানান জামাত আমির। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজধানীতে জামাতের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ থেকে রাজনৈতিক শক্তিমত্তার পরিচয় দেওয়া সহ গণতন্ত্র ও শ্রমিকদের অধিকার ইস্যুতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান জামাত নেতৃবৃন্দ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সংশয় তৈরি হয়েছে। কমিশন ন্যূনতম সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ফলে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বিকেলে বাংলা মোটরে দলটির কার্যালয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের ন্যায্য হিস্যা বিষয়ক আলোচনা সভায় একথা বলেন তিনি। তুষার বলেন, সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একটি দলকে ক্ষমতায় আনার পাঁয়তারা চলছে। সকল খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরির আওতায় আনার দাবি জানিয়ে বলেন, যারা ক্ষমতায় যেতে চান তাদের বলতে হবে আগামীতে শ্রমিকের অবস্থান কোথায় হবে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে প্রবাসী শ্রমিকরা যাতে ভোট দিতে পারে নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে। যেসব রেমিটেন্স যোদ্ধারা দুবাই, ওমান, বাহরাইন, কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে পুরোটা শুরু করে ইউএসএ তে আমাদের যেসব পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে। দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। এই বিদ্যমান আইনে এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ফলে আগামী নির্বাচনের আগেই ইসির সংস্কার করাটা সবচেয়ে জরুরি। মে দিবস উপলক্ষে ছাত্র শ্রমিক সংহতি র্যালি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে রিকশা চালক, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা তাদের বৈষম্যের কথা তুলে ধরেন। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধিরা চা শিল্পের মজুরি বাড়ানো, হরিজন দলিত সম্প্রদায়ের মানুষদের বঞ্চনার কথা জানিয়ে সকল শ্রমিকদের ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান। শ্রমিকদের নিয়ে বড় রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় সমালোচনা করেন। এখন আমাদের একটাই প্রত্যাশা, আমরা আন্দোলনের টাইমে বলছিলাম বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এখন আমাদের একটাই স্লোগান, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই 8,000-9,000 টাকা ঢাকা শহরে কি করে চলা যায় আর কি। এই মে দিবসে আমি অনুরোধ করতেছি বাংলাদেশ সরকারের কাছে, অন্যান্যদের কাছে এই বিষয়গুলো একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার নয়, নির্বাচিত সরকারের অধীনে সংস্কার চায় জাতীয় পার্টি। জনগোষ্ঠীর একটি অংশকে বাইরে রেখে যে ঐক্যমত্য করার চেষ্টা চলছে তাতে আস্থা নেই তার দলের, জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে কাকরাইলে দলটির রাজনৈতিক কার্যালয়ে শ্রমিক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, দেশের মানুষ জাতীয় পার্টিকে না চাইলে সেটা মাথা পেতে নেবে তার দল, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে ফ্যাসিবাদী কায়দায় দল নিষিদ্ধ করা মেনে নেবে না মন্তব্য করেন জিএম কাদের। এ সময় উপদেষ্টাকে প্রশ্ন করার অভিযোগে 3 সাংবাদিককে চাকরিচ্যুত করার সমালোচনা করেন। আবারও ফ্যাসিস্ট সংস্কৃতিকে মেনে না নিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান। আপনারা যারা সংস্কার করছেন, যারা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না, তাদের বৈচিত্র্য জানেন না, রাজনৈতিক ইতিহাস জানেন না, এই সংস্কারগুলো আমরা বলবো আপনার টেবিলে রেখে যান। পরবর্তীতে যারাই আসবে তারা এটা বিবেচনা করে তাদের প্রেক্ষাপট থেকে তারা করবে। নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বের হয় শোভাযাত্রা, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের তাগিদ দেন সবাই। ন্যায্য মজুরি ও নির্দিষ্ট কর্মঘণ্টার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেন বহু শ্রমিক।
দিনটির স্মরণে 1 মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই উপলক্ষে জেলায় জেলায় নানা আয়োজন। লাল পতাকা বাদ্যযন্ত্র নিয়ে সিলেট নগরীর রাজপথে মিছিল বের করে বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠে আসে সম্মিলিত কণ্ঠে। মে দিবসের আমাদের অঙ্গীকার একটি শোষণহীন বৈষম্যহীন সমাজ রাষ্ট্র নির্মাণ। জেলা প্রশাসনের উদ্যোগে রংপুরের কাচারি বাজার থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া প্রেস ক্লাবের সামনে উদীচী শিল্পগোষ্ঠীর পরিবেশনায় তুলে ধরা হয় শ্রমিকদের বঞ্চনার নানা গল্প। এছাড়াও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বরিশালে শ্রমিক দলের সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের ভোটারদের অধিকাংশই শ্রমিক, অথচ এখনও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়নি। 12 কোটি হচ্ছে ভোটার, তার মধ্যে শ্রমিক হচ্ছে 7 কোটি 35 লক্ষ। যারা ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করে, যারা ভোট দিয়ে সরকার গঠন করে, তারা বঞ্চিত, তারা নির্যাতিত, তারা অসহায়। মে দিবস উপলক্ষে আয়োজন ছিল নাটোরেও। দেশের স্থিতিশীলতা আর গণতন্ত্র বজায় রাখতে প্রতিনিধিত্বমূলক সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। রাজশাহী নগরীর বর্ণালী মোড় এলাকায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রমিক অধিদপ্তরের কর্মকর্তারা। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় মে দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে রেল স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। আমরা এখানে শ্রম দিতে আসছি আমাদের সংসার চালানোর কারণে। এখন পুরুষে যদি মজুরি সমান পায় তাহলে আমাদেরও সেই সমান মজুরির অধিকার আছে। মালিক এবং শ্রমিকের মধ্যে সেই সম্পর্কটাই থাকা উচিত, যেটা হচ্ছে একে অপরের পরিপূরক হয়। তাতে আমাদের কর্মবাস্তবায়নে অনেক সুবিধা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে ময়মনসিংহেও পালন করা হয় শ্রমিক দিবস। পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এছাড়াও শিল্পাঞ্চল, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ অন্যান্য জেলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় শ্রমিকদের অধিকার আদায়ের এই বিশেষ দিনটি। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের সময়ও বৈষম্যের শিকার বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কমপক্ষে 15 লাখ কর্মচারী। নবম পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন করতে এখনো গড়িমসি করছে সরকার। মে দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে এমন অভিযোগ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার দাবি জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কর্মচারীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করছেন বলেও অভিযোগ করেন তারা। পে স্কেল সহ কর্মচারীদের 7 দফা দাবি আদায়ে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। অতি দ্রুততার সঙ্গে পে কমিশন গঠন করে দিন। আপনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করুন। আপনি রেশনিং পদ্ধতি সকল কর্মচারীদের জন্য চালু করুন। সরকারি দপ্তর ও সংস্থাগুলোয় স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ। বিদ্যমান আইনি বিধান কার্যকর করা সহ 3 দফা দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের আধুনিক দাস প্রথার অবসান এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে শ্রম ভবনের সামনে জড়ো হন বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীরা। বিনা নোটিসে চাকরি চলে যাওয়া, বেতন আটকে থাকা সহ নানা ভোগান্তির অভিযোগ তাদের। সবশেষ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ আমলে না নিয়ে নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান করার কথা বলেন পরিষদের নেতারা। অচিরে দাবি মেনে নেওয়া না হলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান নেতারা।
আমাদের শ্রমিকের জন্য অর্থাৎ আউটসোর্সিং ডেলি বেসিকের জন্য যে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে সেখানে যে সুপারিশ করেছে আমরা সেই সুপারিশের দ্রুত বাস্তবায়ন চাই। অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশের দ্রুত বাস্তবায়ন না করে তাহলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদেরকে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন করে তুলে এই শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ আছে সেই সুপারিশ আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। হজযাত্রায় এখনও ভিসা হয়নি 16,261 জনের। সৌদি আরবের ওয়েবসাইট নুসুকের আপডেট কার্যক্রম চলার কারণেই এই জটিলতা তৈরি হয়েছে বলে দাবি হজ অফিসের। পরিচালক অবশ্য আশ্বস্ত করেছেন নিবন্ধনকৃত সবাই হজে যেতে পারবেন, তবে যাদের যাত্রা বিলম্বিত হয়েছে তারা নেই স্বস্তিতে। এদিকে যারা সৌদি যাত্রা করেছেন সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। মহান আল্লাহর ঘরের মেহমান হয়ে 30 এপ্রিল সস্ত্রীক সৌদি আরব যাওয়ার কথা রংপুরের শফিকুজ্জামানের, কিন্তু স্ত্রীর ভিসা না হয় এখনও যাওয়া হয়নি তাদের। অন্যদিকে 29 এপ্রিলই মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল টাঙ্গাইলের আব্দুস সালাম ও তার স্ত্রীর, কিন্তু সহধর্মিনী মক্কায় পৌঁছে গেলেও ভিসা জটিলতায় তিনি এখনও আশকোনা হজ ক্যাম্পে অপেক্ষমান। ভিসাটা তো আরও 1 মাস আগে অথবা 15 দিন আগে 10 দিন আগে হওয়া উচিত ছিল। এটা আমার ফ্লাইট একটু আগে 1 ঘন্টা পরে ফ্লাইট অথবা 10 ঘন্টা পরে ফ্লাইট অথবা আধা ঘন্টা পরে ফ্লাইট, ওই সময় আমি ভিসার জন্য ওর নাম কি দ্বারস্থ হব কেন? আমি 1 সপ্তাহ ধরে ভোগান্তি ভুগতেছি, আমার ভিসা নাই, টিকিট নাই। হ্যাঁ, তাদের সবকে হয়েছে, তারা চলে গেছে, আমার ওয়াইফ পর্যন্ত চলে গেছে। হজযাত্রার প্রথম 3 দিনে সৌদি যাওয়া আটকে গেছে 23 জনের, আর এখনও ভিসা হয়নি 16,261 জন মুসল্লির। তবে যাদের ভিসা হয়ে মক্কা মদিনার পথে রওনা করেছেন তাদের অভিজ্ঞতা আনন্দময় আর ভোগান্তিহীন। সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল। হাজি ক্যাম্পের যে ব্যবস্থাপনা, থাকার সব এসি, টয়লেট থেকে শুরু করে যাবতীয় খুব ভালো লেগেছে। যা যা সুবিধা দরকার সবগুলোর সুবিধা ফুলফিল, উই আর স্যাটিসফাইড। হজ অফিস বলছে সংকট কাটাতে চিঠি দেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষকে, দ্রুত সময়ের মধ্যেই ভিসা পাবেন শতভাগ হজযাত্রী। আমরা আশা করছি যে এই অনুরোধ এবং সৌদি আরবের যে আসলে যে নীতি, সেই নীতির কারণে তারা হজ সংক্রান্ত ভিসা ইনশাল্লাহ সবাইকে প্রদান করবে। সৌদি ভিসা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক সচল থাকলেও 24 ঘন্টায় অন্যান্য দিনের তুলনায় অনেক কম ভিসা পেয়েছে বাংলাদেশিরা। হাব বলছে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের কর্তৃপক্ষের। এবার সৌদি সরকার একটা নির্দেশনার কারণে আমরা 1000+ হজযাত্রী নিয়ে আমাদের লিড করতে হয়েছে। এখানে আমাদের কোনো নীতিমালা ছিল না, কোনো রকম গাইডলাইন ছিল না, খুব কম সময়ের মধ্যে আমাদের এই কাজটি করতে হয়েছে। আমরা আশা করি আমরা সব মিলে এই সমস্যা আসলেও সেগুলো সমাধান করতে পারবো। বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোতে সৌদি আরব গেছেন 11,060 জন মুসল্লি। রাত পর্যন্ত এ সংখ্যা ছাড়িয়ে যাবে 15,000। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজার টেকনাফের নাফ নদ থেকে 4 রোহিঙ্গাকে আরাকান আর্মির সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে সাথে থাকা জেলেরা। সকালে দমদমিয়ার লালদ্বীপ এলাকার নাফ নদ থেকে তাদের অপহরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, প্রতিদিনের মতোই ড্রামের ভেলা নিয়ে নাফ নদে মাছ শিকারে যায় রোহিঙ্গা জেলেরা। এ সময় মিয়ানমার থেকে এসে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান বাহিনী। কয়েকজন জেলে পালিয়ে আসতে পারলেও এখনো মুক্তি পায়নি আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, মোহাম্মদ জাবের, আনোয়ার সাদেক। তারা সবাই জাদিমুড়া 27 নম্বর ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাফনদ থেকে 4জন জেলেকে ধরে নিয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আরাকান আর্মিরা নাফনদ থেকে এটি সকালে এই ঘটনা ঘটিয়েছে। 4 জনের নাম হলো আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, জাবের এবং আনোয়ার সাদেক। শেষ হয়েছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। ইলিশ সহ সব ধরনের মাছ ধরতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নেমেছেন জেলেরা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীতে জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশা নিয়ে তীরে ফিরছেন তারা। এদিকে ইলিশের দেখা না মেলায় জমে ওঠেনি মাছের ঘাটগুলো। আড়ত খুলে বসে থাকলেও কিনতে পারছেন না ইলিশ। জেলেরা বলছেন বুক ভরা আশা নিয়ে নদীতে নামলেও তারা ফিরছেন হতাশ হয়ে। নিষেধাজ্ঞার সময় ধার দেনা করে তাদের চলতে হয়েছে, সেই অর্থ পরিশোধ নিয়েও তারা চিন্তিত। মাছের অভয়শ্রমের কারণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। সকালে বাইরে মনে করে আমরা খেপ পাইছি, আধা 3 টাকার মাছ পাইছি। আমরা নদী ভিতরে তেল পুড়ছি, এক কান্দে মনে 10 লিটার মতন, মনে 1000 টাকা মতো তেল পুড়ছি। আমরা নদীতে গেছি অভিযানের পরে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকার চালান খাটাইয়া 8 জন মানুষ 6,000 টাকার মাছ পেয়েছি।
এতে চার দোয়ান আর তেলের দোয়ানে যে 200-300 টাকা করে ভাগে পাই না। 1000-1200 টাকা মাছ পাইছি। তোল ফুচি মানে 2500 টাকা, মাছ বেশি 1200 টাকা। রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়ালো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দুদল গ্রামবাসী। বাড়িঘরেও চালানো হয়েছে হামলা ভাঙচুর। এ সময় ইউএনও ওসি সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এক নারীর দিকে তাকানোর ভঙ্গি নিয়ে কথা কাটাকাটির জেরে ঘটেছে এই সংঘর্ষ। সন্ধ্যা গড়িয়ে রাত, আধারে ঢাকা চারপাশ, এর মাঝেও থেমে নেই সংঘাত। টর্চ লাইট জ্বালিয়েই সংঘর্ষে জড়ায় সরাইলের দুদল গ্রামবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় ছেলে সাইফুলকে নিয়ে হালুয়াপাড়া গ্রাম দিয়ে যাচ্ছিলেন চানমণি পাড়ার এক নারী। এ সময় মোঘলটুলা গ্রামের তৌহিদুলের বিরুদ্ধে ওই নারীর দিকে আপত্তিকর দৃষ্টিতে তাকানোর অভিযোগ ওঠে। এ নিয়ে কথা কাটাকাটি, তারই জেরে ছড়ায় উত্তেজনা। রাতের আধারে সাইফুলের বাড়িতে চালানো হয় হামলা। প্রতিরোধ গড়ে তোলে প্রতিপক্ষ। দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের সংঘর্ষ। সবাই লাঠি বেঁধে দূরে আইতেছে, আসার পরও আমরা বাড়িঘর এদিক দিয়ে আফরে বললাম দিয়ে গাতে করে লাইছে, কুবাই টুবাই লাইছে, ঘর দর লুটমাট করছে, ঘর দর ভাঙ্গা লাইছে। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ইউএনও ওসি সহ অন্তত 20 জন আহত হয়। পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পুলিশ বলছে, এর আগেও মোবাইলের চার্জার কেনা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার এক পর্যায়ে কোনো পক্ষের ছোড়া ইট পাটকেলের আঘাতে ওসি ও ইউএনও সহ 5-6 জন পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে জড়িতদের ধরতে অব্যাহত আছে অভিযান। এরই মধ্যে কয়েকজনকে আটকও করেছে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। হোলসেল ক্লাব দেশি বিদেশি মানসম্মত পণ্যের জন্য রাজধানীবাসীর কাছে অন্যতম আস্থার নাম। যমুনা ফিউচার পার্কে 2 লাখ স্কয়ার ফুট আয়তনের এই হাইপার মার্কেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের 50,000-এর বেশি পণ্য। সেই তালিকায় এবার যোগ হলো যুক্তরাষ্ট্রের মেম্বার্স, মার্ক ওয়েসন, জার্গান্স, অ্যাভিনো, ট্রেসেমে সহ বিশ্বখ্যাত সব ব্র্যান্ড। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের বেসমেন্ট 2-তে দেশের সবচেয়ে বড় হাইপার মার্কেট হোলসেল ক্লাব। গ্রাহকদের আন্তর্জাতিক মানের পণ্য ও শপিং অভিজ্ঞতা দিতে বিশ্বখ্যাত হাইপার মার্কেট ওয়ালমার্ট, কস্টকো বা ক্যারিফোর আদলে তৈরি হোলসেল ক্লাব। গ্রাহকের প্রয়োজনীয় সবকিছু মেলে হোলসেল ক্লাবের এক ছাদের নিচে। ধানমন্ডির বাসিন্দা আবিদা মোনালিসা দীর্ঘদিন পর দেশে ফেরা জাপান প্রবাসী মেয়েকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন হোলসেল ক্লাবে। শতভাগ অথেন্টিক আন্তর্জাতিক মানের পণ্যের নিশ্চয়তা মিলায় তাদের প্রথম পছন্দ হোলসেল ক্লাব। আমি তো আসলে বাইরের থেকেই শ্যাম্পু সব কিছুই ওখান থেকে কেনা হয়, বিদেশি প্রোডাক্ট। তার জন্য এখানে আসলে পরে আবার ওগুলা পাই বলে আমার কেনার সুবিধা হয়। জাপানে থাকি, তো যখন আসি তখন আমার এখান থেকেও কিছু সুভেনিয়ার্স আমার অফিসের কলিগদের জন্য নিয়ে যাওয়া লাগে, আমার বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া লাগে। এক ছাদের নিচে মেলে দেশি বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের সকল পণ্য। তাই আবিদা মোনালিসার মতো অনেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসেন হোলসেল ক্লাবে। এখানে দেশি এবং বিদেশি দুটোই পাওয়া যাচ্ছে, আর অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এখানে ট্রাস্ট করা যায় যে এখান থেকে কোনোদিন ফেক প্রোডাক্ট পাবো না। কোয়ালিটির দিক থেকে যদি আমি কম্পেয়ার করি, দুইটা কোয়ালিটি একদম সিমিলার থাকে। গুণগত মান এবং বিশ্বমানের সকল পণ্য একসাথে এক জায়গায়, এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে যমুনা গ্রুপের হোলসেল ক্লাব, যেখানে 200-টিরও বেশি ক্যাটাগরিতে রয়েছে 50,000-এরও বেশি দেশি বিদেশি পণ্য। এখানে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে ওনাদের যে ইম্পোর্টেড আইটেমগুলো। এখানে আসলে দেখা যায় যে কোনো কিছু বাকি পড়ে না। অনেক সুপার শপে গেলে হয়তো কোনো জিনিস পাই, কোনো জিনিস পাই না। আমার কখনো খারাপ মনে হয় না এবং কখনো আমার স্কিনের সাথে রিয়্যাক্ট বা ওরকম কোনো কিছু করেনি। যমুনাতে একটা সুবিধা হচ্ছে আমরা গাড়িটাকে সহজে পার্ক করে একটা বড় একটা জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব সুবিধা হয় আমাদের শপিং করতে। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে হোলসেল ক্লাব নিয়মিতভাবে দুবাই, চায়না, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে এক্সক্লুসিভ সব পণ্য সংগ্রহ করে সরাসরি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিশ্বখ্যাত রিটেইল চেইন কস্টকো, জ্যাট্রো, স্যামস ক্লাব, বার্গেইনের সিলেক্টেড পণ্য সরাসরি আমদানি করেছে হোলসেল ক্লাব, যেখানে যুক্ত হয়েছে ইভিয়ান, পিজি, লিপটন, মেম্বার্স, মার্ক, ওয়েসন, ওরিও সহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড।
আমেরিকান শিপমেন্ট আসছে, সেখানে আপনার সকল ধরনের প্রোডাক্ট আছে। অনেক প্রোডাক্ট আছে যেগুলো হলো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা আমেরিকা থেকে কালেক্ট করেছি। এরকম আমাদের এই শিপমেন্টে আমাদের আমেরিকা থেকে প্রায় 1000-এর উপর এসকিউ এসেছে। বিউটি ও স্কিন কেয়ারে রয়েছে জার্গেন্স, অ্যাভিনো, ট্রেসমো ও ডাভের মতো ব্র্যান্ড। এছাড়াও হাউস হোল্ড ক্যাটাগরিতে যোগ হয়েছে কোমোট, টাইট সহ বিশ্ব স্বীকৃত ব্র্যান্ডের 1000-এরও অধিক পণ্য। বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো আমাদের এখানে নিয়ে আসি, যার প্রেক্ষিতে হোলসেল ক্লাবের যে কাস্টমারগুলো আমাদের এখানে আসে তারা এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পছন্দ করে, তারা এখানে এসে তারা শপিং করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। বরাবরই ক্রেতাদের স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা নিশ্চিত করে আসছে হোলসেল ক্লাব। ফ্রি পার্কিং সুবিধা, আকর্ষণীয় ডিসকাউন্ট আর বিশেষ সব অফারের সুবিধায় অতিরিক্ত খরচ ও ঝামেলা ছাড়াই হোলসেল ক্লাবে নিশ্চিন্তে শপিং করতে পারেন ক্রেতারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার 2 দিন আগে থেকেই বৈশারণ উপত্যকায় আশ্রয় নিয়েছিল হামলাকারীরা, এমন দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। হামলার পরিকল্পনায় জড়িত একজনকে জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে এসেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, সন্ত্রাসীরা 15 এপ্রিল পেহেলগামে পৌঁছে নজরদারি চালায় অন্তত 4টি স্থানে। এই জায়গাগুলোর মধ্যে বৈশারণ উপত্যকা ছাড়াও ছিল অরু ভ্যালি, স্থানীয় অ্যামিউজমেন্ট পার্ক এবং বেতাব ভ্যালি। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে শেষ পর্যন্ত বাকি 3টি স্থানে ব্যর্থ হয় হামলার চেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রকাশ করেছে এই তথ্য। এখন পর্যন্ত হামলার সহায়তার অভিযোগে প্রায় 20 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে, বাকি সবাই রয়েছে গোয়েন্দা নজরদারিতে। গোয়েন্দা সংস্থার দাবি, নিষিদ্ধ সংগঠন হুরিয়াত কনফারেন্স ও জামায়াতে ইসলামী সহায়তায় পরিচালিত হয়েছে এই হামলা। টঙ্গীতে বজ্রপাতে রাকিবুল হাসান খান রাফি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 4 জন। দুপুরে ইস্তেমার মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। এই সময় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফিরছিলেন রাকিবুল ও তার সাথীরা। তারা সকলেই আইএবিটি এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এ সময় গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে রাজধানীর উত্তরার হাসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। নিহত রাকিবুল কিশোরগঞ্জের নিয়ামতপুর বাজার এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যবাহী ভ্যানে ছিনতাই এবং চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন কোম্পানির পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ব্যবসায়ীরা জানান, গত 23 এপ্রিল সিটি গ্রুপের এবং 28 এপ্রিল বিডি ফুড কোম্পানির ভ্যানেও ছিনতাই হয়েছে। এই ব্যাপারে পুলিশের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ করেন তারা। ব্যবসায়ীদের দাবি, মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী সোহান ও তার সহযোগীরা এই কাজে জড়িত। আমরা মাল বিক্রি করে টাকা নিয়ে আসার সময় আমাদের দেখা যায় অ্যাটাক করে, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়। কোন জায়গায় আমাদের কোন পোলাবানের উপরে, গাড়ির উপরে, দোকানদার ভাইয়ের উপরে, রাস্তার মানুষের উপরে যদি কোনো জুলুম অত্যাচার করে, আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 22 বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরের ওফাত দিবস স্মরণে আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, বুধবার এশার নামাজ শেষে নফল নামাজ পড়া, ফাতেহা শরীফ ও মিলাদ শরীফের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। মধ্যরাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। এই সম্মেলনে লক্ষাধিক মুসলমানের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন বলে জানায় আয়োজকরা। সকালে খাজা বাবা ফরিদপুরের রওজা জিয়ারত, আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় রাতভর চলা এই সম্মেলন। নানা আয়োজনে পাবনা প্রেস ক্লাবের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। সকালে প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর SM আব্দুল আওয়াল, জেলা প্রশাসক সহ বিশিষ্টজনরা। শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রতিষ্ঠা বার্ষিকীর 2 দিনের আয়োজন। সম্মানিত সদস্যবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি জনাব
প্রধান অতিথি বিশেষ